রিয়াল মাদ্রিদ যে এই সিজনে লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোনোটাই জিতবে না সেটা আমি আপনাদেরকে তখনই বলে দিয়েছিলাম যখন জাভি আলোনসোকে স্যাক করে দিয়ে আলভারো আরবেলোয়াকে অ্যাপয়েন্ট করানো হয়। তখন আরও একটা কথা বলেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে জাভি আলোনসোকে স্যাক করে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে জাভি আলোনসো ফ্লোরেন্তিনো পেরেজের ইশারা মতো নাচেনি এবং আলভারো আরবেলোয়া হচ্ছে ফ্লোরেন্তিনো পেরেজের হাতের পুতুল। আলভারো আরবেলোয়াকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয় এবং আলভারো আরবেলোয়া প্রেস কনফারেন্সে এসে ওটাই বলে। লিটারালি সে পারফর্ম করতেছে এরিক টেন হাগের মতো, কিন্তু চিল্লাচিল্লি করতেছে জোজে মরিনোর মতো। যে ক্ষেত্রে হেতাফের ম্যাচটা এত ডিসগাস্টিং ফুটবল খেলার পর তাকে যখন জিজ্ঞেস করা হলো প্লেয়াররা কেন ইফোর্ট দিতে পারছে না, তখন সে বলতেছে যে প্লেয়াররা এনাফ ইফোর্ট দিয়েছে, এক্ষেত্রে কাউকে যদি ব্লেম করার দরকার হয় তাহলে আপনারা আমাকে ব্লেম করতে পারেন। মানে কতটা ব্যাকবোনলেস একজন পার্সন হলে এইভাবে প্লেয়ারদেরকে চাটতে পারে। মানে কিভাবে আপনি এই প্লেয়ারদেরকে ডিফেন্ড করতেছেন যে প্লেয়াররা মাঠে ইফোর্ট দিতে পারতেছে না? কোন প্লেয়ারটা আপনার মাঠে ইফোর্ট দিয়েছে? জুড বেলিংহাম তো নাই, ইফোর্ট দেওয়ার মতো বান্দাও নাই। আপনারা ফেদেরিকো ভালভার্দে এবং থিবো কর্তোয়া এই দুইজন ছাড়া কাউকে দেখাতে পারবেন না যারা মাঠে ইফোর্ট দিয়েছে। সে এই জন্যই ডিফেন্ড করতেছে কারণ ফ্লোরেন্তিনো পেরেজ নিষেধ করে দিয়েছে এবং আলভারো আরবেলোয়ার কারণে আমরা দীর্ঘ 15 বছর পর ওসাসুনার কাছে হেরেছি, দীর্ঘ 12-13 বছর পর আমরা হেতাফের কাছে কোনো ম্যাচ হারলাম। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম হি ইজ নট রেডি টু কোচ রিয়াল মাদ্রিদ। হি হ্যাজ নো আইডিওলজি, হি হ্যাজ নো ক্লু হাউ টু ম্যানেজ দিস সিচুয়েশন, হি হ্যাজ নো ক্লু হাউ টু ডিল উইথ দ্য ফাইনাল থার্ড সিচুয়েশন, he has no clue how to manage the midfield, he has no clue how to settle the defense system। মানে কোনো কিছুই করতে পারবে না সে শুধুমাত্র ফ্লোরেন্তিনো পেরেজের লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়তে পারবে। এই ম্যাচটাতে যারা খেলা দেখেছেন তারা যদি বলেন যে সে যে সাবস্টিটিউটগুলো করেছে সেগুলো রাইট ছিল, তাদের কানের নিচে ঠাটায় একটা চড় লাগিয়ে দেওয়া উচিত এবং বলা উচিত তাহলে জাভি আলোনসো কি ভুল করেছিল। জাভি আলোনসো যখন সাবস্টিটিউট করতো প্লেয়ারদেরকে তখন আপনারা বলতেন যে কোন প্লেয়ারদেরকে তুলে কোন প্লেয়ারকে নামানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আলভারো আরবেলোয়া কি করতেছে এই ম্যাচটাতে? লিটারালি লাস্টের দিকে আলভারো আরবেলোয়া দুইজন লেফট উইঙ্গার এবং দুইজন রাইট উইঙ্গার নামিয়েছে। আমি বলতেছিলাম ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং এই পাশে রয়েছে মাস্তানতুয়ানো এবং ব্রাহিম ডিয়াজ। এখন আপনার প্রয়োজন অ্যাটাক করা, এই জন্য আপনি একাধিক অ্যাটাকার নামাতে পারেন, এক্ষেত্রে আমার কোনো অবজেকশন নেই। কিন্তু কথা হলো আপনি ওদেরকে বল দেওয়ার জন্য একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার তো মাঠে রাখবেন। সেক্ষেত্রে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার আমাদের হাতে ছিল, সেটা হচ্ছে আর্দা গুলার। আপনি আর্দা গুলারকে তুলে নিলেন, তাহলে তাদেরকে বল দিবে আসলে কে? বুঝতেই পারতেছে না রিয়াল মাদ্রিদকে কিভাবে ম্যানেজ করতে হবে। হি হ্যাজ নো ক্লু, মানে সে লিটারালি সেন্সলেস হয়ে পড়তেছে এই সকল সিচুয়েশনে। এবং লিটারালি রিয়াল মাদ্রিদকে যখনই বার্সেলোনা সুযোগ করে দিচ্ছিল লা লিগা জেতার জন্য, তখনই রিয়াল মাদ্রিদ বটল করতেছিল। রিয়াল মাদ্রিদ বলতেছিল যে ভাই আমাদের কোনো ট্রফির প্রয়োজন নেই, আমাদের দরকার নেই কোনো ট্রফির, আমরা এই সিজনে হিউমিলিয়েশনের শিকার হব, আমরা সামনের সিজনে হয়তো গিয়ে কিছু একটা করতে পারবো। লিটারালি এটাই করতেছে রিয়াল মাদ্রিদ। সবাই জানে যে পার্ডোলাস বাস পার করে, পার্ডোলাস লো ব্লক খেলে, তাহলে আপনার কাছে তো একটা প্ল্যান থাকা উচিত কিভাবে লো ব্লক ভাঙবেন। আপনি বারবার ভিনিসিয়াস জুনিয়রকে বল দিচ্ছেন, ভিনিসিয়াস জুনিয়রকে 3 থেকে 4 জন করে প্লেয়ার মার করতেছে। তো এই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র আসলে করবেটা কি? ভিনিসিয়াস জুনিয়র দ্বারা সম্ভব নয় 3-4 জন প্লেয়ারদেরকে কাটিয়ে সামনে চলে যাওয়া লো ব্লকের ক্ষেত্রে। সে হাইলাইন ডিফেন্স এটা করতে পারবে, কারণ সেক্ষেত্রে সে তার পেসকে কাজে লাগাতে পারবে, কিন্তু লো ব্লকে আপনি এটা করতে পারবেন না। এক্ষেত্রে আপনার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এই ম্যাচে যে কি করেছে, যারা ম্যাচটা দেখেছেন তারাই বুঝতে পারবেন। সে বারবার লং বল দিচ্ছিল, কিন্তু সেই লং বলগুলো প্রায় 60-70% অন্য টিমের প্লেয়ার পাচ্ছিল। ভিনিসিয়াস জুনিয়র কিংবা ফেদেরিকো ভালভার্দে কেউ পাচ্ছিল না এই বলগুলো। অন্যদিকে রয়েছে আমাদের রুদিগার। এই ম্যাচটাতে লিটারালি সে এমন একটা অফেন্ড করে বসেছিল যে কিন্তু ভিআর যদি এটা কল করতো তাহলে তাকে রেড কার্ড পর্যন্ত দেওয়া হতে পারতো। কিন্তু রুদিগার যেটা করেছে সেটা হচ্ছে তার ডিফেন্স। সে হেড করে একটা বল ক্লিয়ার করেছে, সেটা ক্লিয়ার হয়নি, সেটা আবার চুয়ামেনির কাছে গিয়েছে, চুয়ামেনি আবার ওটা মিস করেছে এবং ওখান থেকে গেতাফের প্লেয়ার সেটাকে গোলে কনভার্ট করেছে। তো বলতেই পারে রিয়াল মাদ্রিদে বর্তমানে যাচ্ছে তাই অবস্থা। এবং এর জন্য আসলে দায়ী কে? এর জন্য দায়ী কে? কিলিয়ান এমবাপ্পে। যারা বলতো রিয়াল মাদ্রিদের এই সিচুয়েশনের জন্য কিলিয়ান এমবাপ্পে দায়ী, তাদের কানের নিচে ঠাডায় চর মারবেন আপনারা। রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া 7টা ম্যাচ খেলেছে এবং ওই 7টা ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরেছে 3টাতে, মানে লিটারালি 43% লুজিং রেট। তাহলে কেউ যদি বলে কিলিয়ান এমবাপ্পে ইজ দ্য মেইন প্রবলেম, তাহলে আমার মনে হয় তার কানের নিচে চর মারে দেওয়াটা ফরজ কাজ। তো এক্ষেত্রে বলতে পারে তাহলে আসল দায়ী কে? আসল দায়ী হচ্ছে আমাদের ফ্লোরেন্তিনো পেরেজ, তার পাশাপাশি আমাদের আলভারো আরবেলোয়া এবং রিয়াল মাদ্রিদের পুরো সিস্টেম। তো আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ এইরকম খেললে এই সিজনে কিছু করতে পারবে। আমাদেরকে আবারও নেটফ্লিক্সের মতো সামনের সিজনের অপেক্ষা করতে হবে। তো আপনাদের কি মনে হয় এই ম্যাচটাতে কে সবচেয়ে খারাপ খেলেছে এবং কাকে ব্লেম করা উচিত? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, হালা মাদ্রিদ, ইনাদামাস সু।